এমন কথায় মুস্কান প্রতিক্রিয়া দেখাতে ভুলে গেল। মেজাজ চড়ে গেলেও নিজেকে শান্ত রেখে বলল, আমি বলবো মানে? বলবি তো তুই। আমার মনে হয় আবির তোকে সবই বলেছে, তাই নতুন করে বলার মতো কিছু দেখছি না। রায়ানের শান্ত স্বরের প্রত্যুত্তর শুনে মুস্কান নিজেকে শান্ত রাখতে ব্যর্থ হলো। গলার স্বর জোরালো করে বলল, হ্যাঁ বলেছে আবির, এটাও বলেছে তোর বাবা তোকে জোর করে বিয়ে দিয়েছে। তুই এই বিয়ে মানিস না। শোন, তোর বিয়ে নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। মেয়েটাকে তুই ডিভোর্স দিয়ে দে, তারপর আমাকে বিয়ে করে নে। কথা একটু উচ্চস্বরে বলায় আশেপাশের মানুষ সবাই রায়ানের দিকে ঘুরে তাকালো। মানুষকে তাকাতে দেখে রায়ান তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো মুস্কানের পানে। এমন দৃষ্টি দেখে মুস্কান একটু শান্ত হলো, কিন্তু রায়ানের থেকে প্রত্যুত্তর না পেয়ে ভিতরে ভিতরে গর্জে উঠল। এর মধ্যেই কফি রেখে যেতেই রায়ান একটা কফি মগ নিয়ে তাতে চুমুক বসালো। রায়ানের এত নির্লিপ্ত চিত্তে কফি পান করা মুস্কানের সহ্য হলো না। ছেলেটা কেন এত নির্লিপ্ত বসে আছে? মুস্কানের চোখ দুটো অশ্রুতে ভিজে উঠল। সামনে কফি থাকলেও তাতে চুমুক দেওয়ার সাধ্য হলো না। চোখের জল ছেড়ে দিয়ে স্বরে অসংখ্য ব্যথার মিশ্রণ ঘটিয়ে অভিযোগ জানালো, আমার কষ্টটা কি তুই ফিল করতে পারছিস না রায়ান? এই বিয়ে তুই কেন করলি? ফিরে আয় আমার কাছে। তুই তো আমাকে ভালোবাসিস, তাই না? বল, ভালোবাসিস কি না? মুস্কানের অভিযোগ শুনেও কোনো প্রতিক্রিয়া দেখালো না রায়ান। কফিটা শেষ করে রেখে দিয়ে শান্ত স্বরে আওড়ালো, আমি তোকে ভালোবাসি মুস্কান। অ্যাজ এ ফ্রেন্ড আমি তোকে ভালোবাসি। যেমন আমি আবিদ আকাশদের ভালোবাসি ঠিক তেমন করি। তবে একজন প্রেমিক হিসেবে তোকে কখনোই ভালোবাসিনি আমি। এই সত্যিটা যেন মুস্কানের বিশ্বাস করতে কষ্ট হলো। সে জানে রায়ান তার সাথে সেইভাবে ক্লোজ কখনো হয়নি, যেমনটা অন্য বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডরা হয়। না কখনো ভালোবাসার কথা বলেছে, আর না তো কখনো তাকে সামান্য স্পর্শ করেছে। সর্বদা দূরত্ব বজায় রেখে চলেছে। তবুও আজ রায়ানের কথাটা মানতে চাইল না। কষ্ট, রাগ সব যেন মিলেমিশে একাকার হয়ে গেল। পুনরায় উচ্চস্বরে বলে উঠল, যদি ভালো নাই বাসিস তাহলে আমার সাথে ছিলি কেন? এখন আমি সবাইকে বলেছি রায়ান আমার বয়ফ্রেন্ড, তখন তুই কেন প্রতিবাদ করিস নে? কেন আমাকে আশা দেখালি? কেন বললি আমার সাথে এমন? বল, কেন ঠকালি আমাকে? মুস্কানকে পুনরায় উচ্চস্বরে কথা বলতে দেখে রায়ানও রেগে গিয়ে হিসিয়ে বলল, আমি তোকে কোনো আশা দেখাইনি, কখনো তোকে ভালোবাসি বলে দাবি করিনি, তাই ঠকানোর কথাই আসে না। আমি এতদিন তোর সাথে ছিলাম একটাই কারণ, আর সেটা হলো তোর বাবা। এসব ঘটেছে শুধুমাত্র তোর বাবার জন্য। মুস্কান বিস্ময়কর চোখে তাকালো, অবাক হয়ে শুধালো, মানে? মানেটা তোর বাবার থেকে জেনে নিস। আমাদের কথা এখানেই শেষ, আসছি আমি। বলেই উঠে দাঁড়ালো রায়ান। একটু এগিয়ে গিয়ে পুনরায় ফিরে এসে মুস্কানের সামনে দাঁড়ালো। মুস্কানের ভেজা চোখের পানে তাকিয়ে পুনরায় গম্ভীর স্বর বজায় রেখে বলে উঠল, তোকে একটা সিক্রেট বলি শোন। সবাই মনে করে আমার আব্বু আমাকে জোর করে বিয়ে দিয়েছে, কিন্তু সত্যি এটাই, বিয়েটা আমি নিজ ইচ্ছায় করেছিলাম। কারণ ছিলি তুই। নয়তো আমি কোনো কাপুরুষ নই যে কাউকে ভালোবাসার পরেও শুধুমাত্র বাবার কথায় অন্য কাউকে বিয়ে করে নেব। একটু থেমে আবারও বলল, আর বিয়েটা যেভাবেই হোক আমি মেনে নিয়েছি। ওই মেয়েকে আমি ভালো না বাসলেও কখনো ছাড়ছি না। তাই তুই যদি চাস আমাদের মাঝে বন্ধুত্বটা বজায় থাক, তাহলে নতুন করে কোনো পাগলামি করিস না। আমাকে ভুলে অন্য কাউকে খুঁজে দে, এটাই ভালো। এসব বিষয়ে আর কোনো কথা বলতে চাই না। মেনে নিলে ভালো, নয়তো এই বন্ধুত্বটাকে সারা জীবনের জন্য হারাবি। মুস্কানের চোখ বেয়ে অবিরতভাবে অশ্রু গড়িয়ে পড়ল। মুখের কথা আটকে গেল। কত সহজে রায়ান বলে দিল তাকে ভালোবাসে না, তাকে যেন ভুলে যায়। একবারও কি তার কথাটা ভাবলো না? এতগুলো দিন এত পাগলামি, এত ভালোবাসা, কিছুই কি রায়ানের চোখে পড়ল না? তার ভালোবাসাকে বুঝি এভাবেই হারিয়ে ফেলল সে? রায়ান মুস্কানের দিকে আর ফিরেও তাকালো না। ক্যাফে থেকে বেরিয়ে সোজা গাড়িতে চড়ে বসলো। ঘড়িতে সময় দেখে কি মনে করে গাড়ি ঘুরিয়ে মেডিকেলের দিকে না গিয়ে অন্যদিকে গেল। নিজের পছন্দসই একটা ফোন কিনে পুনরায় মেডিকেলের উদ্দেশ্যে ছুটে গেল। ব্যস্ত সড়কের ওপর দিয়ে এগিয়ে যাচ্ছে রায়ানের গাড়িটা। গাড়ির ভিতরে অবস্থানরত দুটো মানুষই চুপচাপ বসে। রায়ান ড্রাইভ করার ফাঁকে একবার নিশাতের দিকে দৃষ্টি দিল। মেয়েটা এত চুপচাপ বসে আছে কেন? মনে হচ্ছে মন খারাপ, কিন্তু কেন? মুস্কানের বিষয়ে কি কিছু জানে মেয়েটা? তাহলে কি আজ মুস্কানকে দেখে চিনতে পেরেছে আর এই জন্যই মন খারাপ করে আছে? কিন্তু খবরটা দিল কে মেয়েটাকে? কোনো জবাব না পেয়ে ভাবনার ইতি ঘটিয়ে ড্রাইভে মন দিল।
নিশাত বাইরে তাকিয়ে ব্যস্ত মানুষগুলোকে দেখছে আর নিজের মতো করে কিছু ভেবে চলেছে। গম্ভীর লোকটার সাথে বসে থাকতে বোরিংও ফিল হচ্ছে। কোথায় নিয়ে যাচ্ছে কে জানে। ক্ষুধাও লেগেছে অনেক। ক্ষুধার তাড়না বুঝতে পেরেই রায়ানের দিকে ফিরে বলে উঠল, শুনুন, আমার ভীষণ খিদে পেয়েছে। যেখানে নিয়ে যাওয়ার যান, কিন্তু আগে আমাকে খেতে দিন প্লিজ। নিশাতের স্বর শুনতেই রায়ানের স্মরণ হলো মেয়েটা সকালের পর থেকে কিছুই খায়নি। খিদে লাগাই স্বাভাবিক। মেয়েটি লজ্জা না পেয়ে মনের কথা বলেছে, এটা ভেবেই ভালো লাগলো। স্বাভাবিক স্বর শুনে মনে হচ্ছে মুস্কানের ব্যাপারটা নিয়ে তেমন কিছুই হয়নি। সাইডে গাড়ি থামিয়ে একটা রেস্টুরেন্টের থেকে খাবার কিনে এনে নিশাতের হাতে ধরিয়ে দিল। ব্যাগে দুটো বার্গার রাখা। গাড়ি পুনরায় চলতে শুরু করতেই নিশাত নিজের মতন খাওয়ায় মন দিল। কিছু একটা মনে পড়তেই খাওয়ার মাঝেই জিজ্ঞাসা করে উঠল, আচ্ছা, আপনি যে ওই মেডিকেল কলেজে জব করেন, আমাকে বলেননি কেন? রায়ান গাড়ির গতিটা একটু স্লো করে নিশাতের পানে তাকিয়ে আবার চোখ সরিয়ে সামনের দিকে স্থাপন করে বলল, প্রয়োজন মনে হয়নি তাই বলিনি। নিশাত জানতো এমন কোনো তেড়া উত্তরই পাবে। রায়ানের অগোচরে মুখ বাঁকিয়ে পুনরায় শুধালো, শুনেছি আপনাদের অনেক বড় হসপিটাল আছে, তাহলে আপনি এখানে জব করেন কেন? যাতে অনেক টাকা ইনকাম করতে পারি, দেন বউকে নিয়ে হানিমুনে উগান্ডা যেতে পারি। তৎক্ষণাৎ রায়ানের প্রত্যুত্তর শুনতে পেয়ে নিশাত খাওয়া বাদ রেখে উৎসুক হয়ে শুধালো, মানুষ হানিমুনের জন্য উগান্ডায়ও যায় বুঝি? জানতাম না তো। রায়ানের বোধহয় এক মুহূর্তের জন্য হাসি পেল, তবে তা ঠোঁটের আগায় দেখা দিল না। নির্লিপ্ত স্বরে জবাব দিল, এখন জেনেছো তো, তাহলে চুপচাপ খাও। নিশীথ বার্গারে আর একটা কামড় বসিয়ে রায়ানের দিকে তাকিয়ে আওড়ালো, ধন্যবাদ ডাক্তারবাবু, এত সুন্দর একটা তথ্য জানানোর জন্য। আর একটু মুখে তুলে কাঁধ নাচিয়ে পুনরায় বলল, আর আমার মনে হয় আপনার হানিমুনের জন্য উগান্ডাই ঠিকঠাক জায়গা। রায়ান গাড়ি চালানোতে মনোযোগ স্থাপন করে বিড়বিড় করে উঠল। স্টুপিড। নিশীথের তা কর্ণগোচর হলো না। ভালোই ক্ষুধা পেয়েছিল, তাই দুটো বার্গারই চুপচাপ খেয়ে নিল। পুনরায় গাড়িতে নিস্তব্ধতা ঘিরে ধরল। কিছু মুহূর্ত পরেই গাড়িটা থামলো একটা বড় হাসপাতালের সামনে। নিশাতকে গাড়ি থেকে নামতে বলতেই নিশাত নেমে দাঁড়ালো। রায়ান গাড়ি নিয়ে পার্কিংয়ের দিকে এগিয়ে গেল। নিশাতের কাছে যেন এবার সব স্পষ্ট হলো, এটা নিশ্চয়ই তার শ্বশুরমশাইদের হসপিটাল। তার মানে লোকটা এখন এখানেই থাকবে। ভালোই হলো, এখানে নিশ্চয়ই বাড়ির কাউকে না কাউকে পেয়ে যাবে। তার ভাবনার মাঝেই রায়ান তাকে পাশ কাটিয়ে সামনের দিকে এগিয়ে যেতে যেতে ডাক দিল, এসো আমার সাথে। বলল। বাক্যটি শ্রবণ হতেই রায়ানের পিছু পিছু ছুটে গেল হাসপাতালের ভেতরে। হাসপাতালটি 5 তলা বিশিষ্ট। রায়ানের কেবিন রুম 4র্থ তলায়। এলিভেটরে চড়ে দুজনেই এসে থামল কেবিনের সামনে। এর মাঝে নিশাত বাড়ির কাউকেই দেখতে পায়নি। কেবিনের সামনেই একটা মধ্যবয়স্ক লোক দাঁড়ানো। রায়ানকে দেখতে পেয়েই লোকটা সালাম জানালো। রায়ান প্রত্যুত্তর করে নিশাতকে দেখিয়ে লোকটার উদ্দেশ্যে বলে উঠল, চাচা, এ আপনার নতুন সহকারী, তাকে সব কাজ বুঝিয়ে দেবেন। বলেই রায়ান কেবিনে ঢুকে পড়ল। লোকটা মুচকি হেসে নিশাতকে সালাম জানিয়ে হাসি মুখে বলে উঠল। লোকটার আচরণে যেমন মুগ্ধ হলো, তেমনি এমন মধ্যবয়স্কী লোকের মুখে ম্যাম ডাক শুনে অস্বস্তি বোধ করল। বিব্রত হয়ে বলে উঠল, আমি আপনার মেয়ের বয়সী চাচা, তাই আমার নাম ধরেই ডাকবেন, আর তুমি করে বলবেন প্লিজ। আমার নাম নিশাত। লোকটা আবার হেসে বলল। নিশাত প্রসন্ন চিত্তে মাথা দুলিয়ে সায় জানালো, তারপর কেবিনে প্রবেশ করলো। এই কেবিনটাও খুঁটে খুঁটে দেখল। এই কেবিনটা আগের কেবিনের থেকেও বেশি বড়, আর জিনিসপত্রও বেশি। নিশাতকে ঘুরে ঘুরে সব কিছু তাকিয়ে দেখে রায়ান গম্ভীর মুখে বলে উঠল, দেখা শেষ হলে কাজে মন দাও। বাইরে যাকে দেখেছো উনি মাহিরুল চাচা, আমার পুরনো সহকারী। তোমাকে সব শিখিয়ে দেবে। আমি কিন্তু কাজে কোনো ভুল সহ্য করি না, তাই সাবধানে কাজ করবে যাতে কোনো ভুল না হয়। আন্ডারস্ট্যান্ড? নিশাত বুঝেছে, এমন করে মাথা নাড়িয়ে বোঝালো। পরবর্তীতে মুখ অন্যদিকে ঘুরিয়ে মুখ নাড়িয়ে চাড়িয়ে রায়ানের বলা কথাগুলো বিড়বিড়িয়ে বলে উঠে মুখ পাকালো। প্রথম দিনে এত কঠোর, পরবর্তীতে কি হবে কে জানে। কাঁধের ব্যাগটা কেবিনে থাকা সোফাটার উপরে রেখে রায়ানের সামনে দাঁড়িয়ে জিজ্ঞাসা করলো, কি করতে হবে এখন আমার? বাহ, এই মেয়ের তো কাজের প্রতি ভালোই মন আছে মনে হচ্ছে। নিজে থেকে এসে কাজ করতে চাইছে। রায়ান কিছু একটা মনে পড়তেই বলে উঠল,
আমি এখন রাউন্ডে যাব। ফিরে এসে যেন দেখি রুম সম্পূর্ণ গোছালো আর পরিষ্কার। আমার বিকেল থেকে রাত অবধি শিডিউল যেন রেডি থাকে। নিশাতের মুখটা ভোঁতা হয়ে গেল। বলেছে বলে কি এত এত কাজ দিয়ে দেবে প্রথম দিনই? খাটাস কোথাকার। নিশাতের ভোঁতা মুখটার দিকে দৃষ্টিপাত ঘটিয়ে কেবিন থেকে বেরিয়ে যেতে যেতে বলে গেল, আর একটা কথা, কাল থেকে যেন ক্লাসের প্রথম বেঞ্চে দেখতে পাই, আর লেকচারে যেন মন থাকে। রায়ানের যাওয়ার দিকে বিস্মিত হয়ে চাইল নিশাত। কি বলে গেল লোকটা? তাহলে কি ক্লাসে সব খেয়াল করেছিল? সে যে অমন করে তাকিয়েছিল সেটাও লোকটা লক্ষ্য করেছে বুঝি? ইস, লোকটা কি ভাবছে তাহলে? কিন্তু একবারও তার দিকে তাকাতে তো দেখেনি, তাহলে দেখলো কিভাবে? বেশি না ভেবে হতাশ শ্বাস নির্গত করে কাজে মন দিল। এলোমেলো ফাইলপত্র সব গুছিয়ে রেখে মাহিরুল চাচার থেকে শিডিউল জেনে সব ঠিকঠাক করে রাখলো। কাজ শেষ হতেই সোফাতে গিয়ে শরীরটা এলিয়ে দিল। তখনই দরজা খুলে প্রবেশ করলো আরহান সাহেব। শ্বশুরমশাইকে দেখতে পেয়েই দাঁড়িয়ে সালাম জানালো সে। আরহান সাহেব আলতো হেসে সালামের প্রত্যুত্তর করে নিশাতকে বসতে বলল। নিশাত পুনরায় বসতেই আরহান সাহেবও পাশে বসে জিজ্ঞাসা করলো, আমার আম্মুর প্রথম দিন কেমন কাটলো ক্লাসে? ভালো আব্বু, আর দুটো বন্ধুও পেয়ে গিয়েছি। নিশাতের হাসি মুখের জবাব পেয়ে আরহান সাহেব পুনরায় শুধালো, বাহ, বেশ তো। তা প্রথম দিন কাজ কেমন লাগছে? নিশাত এবার ভোঁতা মুখে জবাব দিল। খারাপ না। নিশাতকে ভোঁতা মুখ করতে দেখে আরহান সাহেব কিছু একটা ঠাউর করতে পারল। তার ছেলে যে মেয়েটাকে কাজ দিয়ে ঠেসে রাখবে তা ভালোই জানতো। সাধে কি বলে, ছেলেটা একটা বেরসিক। কিন্তু একটু চিন্তিত হয়ে জানতে চাইল, নিশাত আম্মু, তুমি কি আমার উপর রেগে আছো তোমার পারমিশন না নিয়ে তোমাকে কাজে ঢুকিয়ে দিয়েছি বলে? না আব্বু, আমি জানি আপনি ভালো কিছুর জন্যই এমন সিদ্ধান্ত নিয়েছেন। আমার এতে ভালোই হবে, কিন্তু প্রথম কথা শুনে ভালো লাগলেও শেষে কিন্তু শব্দটা শুনে একটু বিচলিত স্বরে জিজ্ঞাসা করল। কিন্তু কি আম্মু? নিশাতের একটু লজ্জা লাগলো, তবুও মুচকি হেসে বলে ফেলল, আপনার ছেলেটা শুধু ধমকায় আব্বু, তেরা লোক একটা। আরহান নেওয়াজের অধরকোণে এক মিষ্টি হাসির দেখা দিল। নিশাতকে সান্ত্বনা স্বরূপ বলে উঠল, এখন যে তোমাকে কথায় কথায় ধমকায়, একদিন দেখবে সেই তোমাকে প্রতি মুহূর্তে চোখে হারাবে। আমার ছেলেটা এতটাও খারাপ নয়, শুধু একটু সময় দাও আম্মু। আধো আলো আর আধো আধারিয়ার ছোঁয়ায় ভরে আছে ভূখণ্ড। সময়টাতে এখন মেঘেদের রাজত্ব চলে, তাই তো তাদের যখন স্বাদ হয় চাঁদকে আড়াল করে দেয়, আবার যখন ইচ্ছে হয় চন্দ্ররাজিকে মুক্ত করে দিয়ে দূর দেশে পাড়ি জন্মায়। এই মেঘমালাদের মন মর্জির কারণে জ্যোৎস্নাপ্রেমীরা ঠিকঠাক জ্যোৎস্না বিলাসও করতে সক্ষম হয় না। তবে এই আলো আধারিয়া খেলার মাঝেও আকাশটা দেখতে খুব একটা খারাপ লাগছে না। অর্থের রুমের ব্যালকনিতে দাঁড়িয়ে নতুন ফোন দ্বারা বাবা মায়ের সাথে কথা বলতে বলতে নিশাত ব্যস্ত। বাবাকে সব খবর জানাচ্ছে হাসি মুখে। মেয়ের খুশিতে বিপরীতে থাকা নোমান সাহেবও ভীষণ খুশি। কথা বলার মাঝে নোমান সাহেব জিজ্ঞাসা করে উঠল, আম্মু, জামাই বাবাজি কেমন আছে? তোমার কাছে আছে? থাকলে দাও একটু কথা বলি। রায়ানের কথা জিজ্ঞেস করতেই হঠাৎ হাওয়াতে বাতি নিভে যাওয়ার মতো নিশাতের হাসিটাও নিভে গেল। কি বলবে সে এখন আব্বুকে? বলবে তার জামাই তার মেয়েকে ঘর থেকে বের করে দিয়েছে, নাকি এটা বলবে তারা একসাথে থাকে না? যাই হোক, বাবাকে অন্তত সত্যিটা বলতে পারবে না সে, নয়তো আব্বু ভেঙে পড়বে। কথাটা ভেবেই পুনরায় ঠোঁটের আগায় হাসি ঝুলিয়ে বলে উঠল, তোমার জামাই ভালো আছে আব্বু, সে এখনো হাসপাতাল থেকে ফেরেনি। ফিরলে তোমাকে কল করতে বলবো, কেমন? হয়তো কাছে থাকলে মেয়ের মিথ্যে হাসিটা ধরে ফেলতো মুহূর্তের মাঝে। তবে এত দূরে অবস্থান হওয়াতে মেয়ের কথা মেনে নিয়ে বলে উঠল নোমান সাহেব, ঠিক আছে, জামাইয়ের খেয়াল রেখো, আর নিজেরও, আর সময় পেলে জামাইকে নিয়ে ঘুরে যেও। আচ্ছা। বাবা মেয়ে আরও কিছুক্ষণ কথা বলার পর ফোন ডাকলো। খোলা আসমানে আরও কিছু মুহূর্ত চক্ষু নিবিষ্ট রেখে রুমে ফিরে এলো নিশাত। রায়ানের ফিরতে দেরি হবে বিধায় নিজের শ্বশুরের সাথেই বাড়ি ফিরে এসেছিল। তারপরে ফ্রেশ হয়ে একটু রেস্ট নিয়ে বাবার কাছে কল করেছিল। এখন পড়তে বসবে ভেবে টেবিলের দিকে এগিয়ে গেল। অর্থে টেবিলের একপাশে বসে পড়তে ব্যস্ত। নিশাত গিয়ে টেবিলের আরেক পাশে বসে ফোনটা টেবিলের উপরে রাখতেই অর্থে ফোনটা হাতে নিয়ে উৎফুল্ল স্বরে বলল, বাহ ভাবি, তোমার ফোনটা তো সুন্দর, ভাইয়া দিয়েছে।
হুম। সংক্ষিপ্ত উত্তর পেয়ে অর্থি পুনরায় বলল। তা কার কার নাম্বার সেভ আছে? অর্থের দিকে এক পলক তাকিয়ে একটা বই বের করতে করতে বলল। শুধু আব্বুর নাম্বার মুখস্থ ছিল, সেটাই সেভ আছে। বাকি সবার নাম্বার এখন তুমি সেভ করে দাও। আমি তো আর কারোর নাম্বার জানি না। অর্থি ফোনে কাজ করতে করতে মজা করে বলে উঠল। তা ভাইয়ের নাম্বারটাও সেভ করে দিব ভাবি। অর্থি মজা করলেও নিশাত সিরিয়াস হয়ে উত্তর করল। দাও, হ্যাঁ দাও। সে তো আমার স্যার, আবারও বসও, তাই প্রয়োজন পড়তেই পারে। উত্তর পেয়ে মুচকি হেসে অর্থি তার কাজ করল। কাজ শেষ করে গলা খাকড়ি দিয়ে অর্থি পুনরায় আমতা আমতা করে বলল। আচ্ছা ভাবি, তোমার ভাই মানে নির্ভার ভাইয়ের নাম্বার মুখস্থ নেই? নিশাত বইয়ের থেকে চোখ সরিয়ে অর্থের দিকে ভ্রু কুঁচকে তাকালো, কিছুটা সন্দেহ নিয়ে বলল। না, কেন বলো তো? অর্থে হাসার চেষ্টা করে চোখ লুকিয়ে বলল। না মানে তোমার ভাইয়ের নাম্বার তোমার কাছে আছে কি না জানতে চাইলাম আর কি। সে তো তোমার ভাই, তাহলে তার নাম্বারও তোমার কাছে থাকা উচিত, তাই না? নিশাত আর কোনো কথা বলল না, চুপচাপ বইয়ে মন দিল। অর্থেও হাঁপ ছেড়ে বই নিয়ে তাতে মনোনিবেশ করল। প্রায় 1.5 ঘন্টা পর নিচ থেকে আওয়াজ পেতেই অর্থি আর নিশাত ডিনারের উদ্দেশ্যে নিচে নামল। নিশাত ডাইনিংয়ের কাছে আসতেই রায়ানের দেখা পেল, হয়তো কিছুক্ষণ আগেই ফিরেছে। দুজনেই চুপচাপ ডিনার করতে বসে গেল। খাওয়ার মাঝামাঝি সময়ে রিমি বেগম রায়ানের উদ্দেশ্যে বলে উঠল। রায়ান, তোমার ফুপি আর ভাই দেশে ফিরেছে জানো তো? কাল তারা এ বাড়িতে আসছে, বিশেষ করে নিশাদকে দেখতে। তাই কাল নিশাদকে নিয়ে দ্রুত বাড়ি ফিরে এসো, মনে থাকবে তো? হুম। ছোট এক শব্দের জবাব, তারপরে আবার নীরবতা। খাওয়া শেষে সবাই উঠে যার যার রুমের উদ্দেশ্যে চলে গেল। নিশাত থেকে গেল শাশুড়ির সাথে, হাতে হাতে কাজ করে দিতে চাইল, কিন্তু রিমি বেগম বাধা দিল। তিনি 1 কাপ কফি করে এনে দিল নিশাতের হাতে। নিশাত শাশুড়ির কার্যক্রম বুঝতে পেরে আমতা আমতা করে বলতে চাইল। আম্মু, আপনি দিয়ে আসুন না, না মানে আমি। রিমি বেগম বাধা দিয়ে বলল। জানি রায়ান, যা করেছে তারপরে ওই রুমে যেতে তোমার অস্বস্তি হচ্ছে, কিন্তু একদিন তো ওই রুমেই আবার ফিরতে হবে, তাই না? অস্বস্তি কাটিয়ে নাও আর নিজের অধিকার নিজে বুঝতে শিখো। নিশাতের বলতে মন চাইল, না তো আপনার ছেলে আমাকে মেনে নেবে, আর না তো আমার ওই রুমে ফিরে যাওয়ার কোনো ইচ্ছে আছে। কিন্তু শাশুড়ির মুখের উপরে কিছুই বলল না। ভদ্রতার খাতিরে কফির কাপটা নিয়ে উপরে উঠে রায়ানের রুমের সামনে এসে দাঁড়ালো। হালকা ভেরানো দরজা। নিশাত তবুও হাতের সাহায্যে নক করল দরজায়। সময়ের মাঝেই ভিতরের থেকে আওয়াজ এলো। দরজা খোলো। রায়ান যে রুমেই আছে ভালোই করে তা বুঝল। নিশাত গলাটা পরিষ্কার করে নিয়ে বাইরে দাঁড়িয়ে ছোট করে বলল। আপনার কফি। ভেতরে রেখে যাও। আবারও ভিতর থেকে শান্ত স্বর শুনতে পেয়ে নিশাত বলল বিপাকে, সে তো রুমেই যেতে চাচ্ছে না, আর ওই লোক রুমেই রেখে আসতে বলছে। এখন কি করবে সে? একটু আশা নিয়ে পুনরায় বলে উঠল। আপনি একটু কফিটা নিয়ে যান প্লিজ। আমি নিশাতের আমতামতা করার মাঝেই ভিতর থেকে আওয়াজ এলো, যা আগের তুলনায় বেশি গম্ভীর ও কঠোর শোনালো। ভেতরে আসতে বলেছি নিশাত। এমন গম্ভীর স্বরের বাক্যটা শ্রবণ হতেই নিশাতের ছোট কায়াটা কেঁপে উঠল। এই লোকটা এমন কেন? সর্বদাই যেন বারুদ হয়ে থাকে। একটা হতাশ শ্বাস ফেলে দরজা ঠেলে ভিতরে প্রবেশ করলো। রায়ান বিছানার উপরে বসে আছে। নিশাত গিয়ে রায়ানের থেকে একটু দূরে কফির কাপটা নিয়ে দাঁড়াতেই রায়ান উঠে দাঁড়ালো। 1 পা 2 পা করে নিশাতের দিকে এগিয়ে গেল। নিশাত কাপটা এগিয়ে দিতে গিয়ে রায়ানের দিকে চোখ পড়তেই দেখল রায়ান তার দিকে এগিয়ে আসছে। মুখমণ্ডল জুড়ে কেমন গম্ভীর ছাপ। নিশাত হালকা ভয় পেয়ে 1 পা পিছিয়ে গিয়ে দাঁড়ালো। রায়ান নিশাতের ঠিক 1 হাত সামনে থেমে দাঁড়িয়ে ঘাটটা এপাশ ওপাশ ঘুরিয়ে নিশাতের মুখপানে তাকিয়ে গাঢ় স্বরে জিজ্ঞাসা করল। রুমে আসতে চাইছিলে না কেন? নিশাতের মন চাইল গরম কফিটা সব রায়ানের মুখে ঢেলে দিতে, তাহলে হয়তো সব মনে পড়তো আর বুঝতে সক্ষম হতো কেন সে রুমে আসতে চাইছিল না। কিন্তু স্বামীর মুখের উপরে কফি ফেলে দেওয়ার মতো অভদ্র মেয়ে নিশাত নয়।
তাই তো ভাবনা ভুলে নরম কণ্ঠে বলে উঠল, এমনি আপনার কফি নিন, আমার পড়তে বসতে হবে। বলে কফিটা এগিয়ে দিল। রায়ান বিনা বাক্য ব্যয়ে তা নিয়ে নিল। নিশাত রুম থেকে বের হতে যাবে, রায়ান তখনই কফিতে একটা চুমুক বসিয়ে পিছন থেকে নিশাতকে ডেকে উঠল। শোনো। নিশাত থেমে পিছনে ফিরে তাকালো। নিশাতের প্রশ্ন করার পূর্বেই রায়ান স্বগতোক্তি করে বলল, আজ থেকে যখন আমার কফি প্রয়োজন হবে তুমি এসে দিয়ে যাবে। নিশাতের ভ্রু কুঁচকে এলো। সেই কেন বুঝতে অক্ষম হয়ে প্রশ্ন জুড়ে দিল। আমি কেন? রায়ান কফিতে আর একটা চুমুক বসিয়ে নির্লিপ্ত কণ্ঠে বলে উঠল, কারণ তুমি আমার ফুল টাইম অ্যাসিস্ট্যান্ট। সে অ্যাসিস্ট্যান্ট বলে কি তাকে দিয়ে এইসব করাবে? আর কি খারাপ লোক, নিজেই রুম থেকে বের করে দিয়ে এখন আদেশ করছে তাকে সর্বদা কফি এনে খাওয়াতে। অদ্ভুত লোক। ইচ্ছে তো করছে কাপটা ওই লোকের মাথায় ভাঙতে। মুখের উপর বলতে ইচ্ছে হলো আমি পারবো না, কিন্তু শ্বশুরমশাই তাকে রায়ানের অ্যাসিস্ট্যান্ট হিসাবে নিযুক্ত করেছে। মনে পড়ার পর আর কোনো কথাই আওড়ালো না, নীরব সম্মতি জানিয়ে রুম থেকে বেরিয়ে গেল। রায়ান কাপে চুমুক দিতে দিতে সেদিকে নীরব চোখে তাকিয়ে রইল, যেন নিশাতের যাওয়ার পানে তাকিয়ে কোনো পরিকল্পনা আঁকতে ব্যস্ত সে। রায়ান খেয়ে বেরিয়ে পড়তেই নিশাত কোনো মতে মুখে দুটো খাবার তুলে রায়ানের পিছু পিছু ছুটল। অনেক ভোরে উঠলেও পড়া শেষ করে রেডি হয়ে নিচে নামতে দেরি হয়ে গিয়েছিল। তাই বলে মানুষটা তাকে একটু খাওয়ার সুযোগও কি দেবে না? কোনো মায়া দয়া নেই লোকটার। গাড়িতে চড়ে বসতেই রায়ান গাড়ি ছোটালো দ্রুত বেগে। দেখতে দেখতে মেডিকেল কলেজ পৌঁছেও গেল। সোজা পার্কিংয়ে এসে নামলো আজ দুজনে। নিশাত নেমেই কোনো কথা ব্যতীত চলে আসতে নেবে, তখনই ডেকে উঠল রায়ান। ক্লাস শেষে সোজা আমার কেবিনে চলে আসবে। আমি বিজি থাকতে পারি, সেখানে আমার অপেক্ষা করবে। নিশাত মাথা তুলিয়ে সম্মতি জানিয়ে আগে পার্কিং থেকে বেরিয়ে এলো। পিছু পিছু রায়ান এসে নিশাতকে পাশ কাটিয়ে আগে আগে চলে গেল। নিশাত আস্তে ধীরে হাঁটতে গিয়েই চোখ পড়ল সায়ন্ত আর নিধির দিকে। দুটোই কেমন ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে তার পারে। এই দুটো কি তাকে দেখে ফেললো রায়ানের সাথে? হেঁটে দুটোর সামনে দাঁড়াতেই নিধি জরুরি নজর দিয়ে বলে উঠল, ওটা কে রে, যার সাথে তুই গাড়ি থেকে নামলে? নিশাত বোকা হাসার চেষ্টা করলো। দুটোতে সত্যিই দেখে নিয়েছে। নিশাত কথা ঘোরাতেই বলার চেষ্টা করলো, ওটা তো আমাদের স্যার, চিনলি না? কালই তো ক্লাস নিল। স্যার তা আমরাও জানি, কিন্তু তুই স্যারের গাড়ি থেকে নামলি কেন? কি হয় স্যার তোর? নিশাত যেন আরও বিপাকে পড়ল। এখন সে কি জবাব দেবে? কিছু একটা ভেবে তড়াক করে বলে ফেলল, আরে উনি আমার বস হয়, আমি একটা জব পেয়েছি বুঝলি, রায়ান স্যার অ্যাসিস্ট্যান্টের জব। বলে পুনরায় হাসার চেষ্টা করলো। নিধি তার কথা বিশ্বাস করলো কিনা বোঝা গেল না। পাশ থেকে সায়ন্ত সন্দেহ নিয়ে বলে উঠল, এক মিনিট, তুই কাল বলেছিলি তোর পদবি নেওয়াজ, আর আমার জানা মতে স্যারের নাম রায়ান নেওয়াজ। আবার দুজনে সকালেই একসাথে এলি, কেমন গন্ডগোল মনে হচ্ছে। সত্যি করে বল, তোদের মধ্যে সম্পর্ক কি? নিধিও সায়ন্তর কথায় সায় দিয়ে নিশাতকে চেপে ধরল। নিশাত ঠিক বুঝলো এদের দুটো থেকে কিছু লুকানোর নয়। হতাশ শ্বাস ফেলে বলে উঠল, যেটা বলেছি সেটা সত্যি, তবে আর একটা সম্পর্ক আছে, কিন্তু সেইটা এখন তোমাদের বলবো না, পরে এক সময় বলবো। এখন ক্লাসের টাইম হয়ে গেছে, দ্রুত চল। নিধি আর সায়ন্ত নিশাতের কথা মানতে চাইল না। নিধি বায়না জুড়ে দিল, বল না ইয়ার, তোর কি হয়? না জানা পর্যন্ত আমার ঘুম আসবে না। না আসলে নাই, তবু আমি আজ বলবো না। বলেই দুটোকে পাশ কাটিয়ে হাঁটা দিল। নিধি আর সায়ন্ত পিছু নিল। নিধি যেতে যেতে পুনরায় বলে উঠল, ঠিক আছে বলিস না, কিন্তু তোর ফোন আছে তো? থাকলে নাম্বার আর ফেসবুক অ্যাকাউন্টটা দে ভাই। নতুন ফ্রেন্ডশিপ হলো, অথচ রাতে একটু কথাও বলতে পারলাম না। সায়ন্তও বলে উঠল নিশাতের উদ্দেশ্যে, তুই জানিস ও আমাকে আরও 1 ঘন্টা আগে এখানে নিয়ে এসেছে। ওর মতে নতুন বন্ধুর সাথে সকাল সকাল এসে সময় কাটানোর প্রয়োজন, কিন্তু তুই আসতে দেরি করে ফেললি। নিশাত কোনো কথারই জবাব দিল না, শুধু মুচকি হেসে সামনে অগ্রসর হলো। এদের সাথে পরিচয়টা কাল হয়েছে, অথচ এদের ব্যবহার দেখে মনে হচ্ছে এরা সেই ছোট কালের বন্ধু, যাদেরকে মনের কথাগুলো না উড়ানো পর্যন্ত শান্তিই মেলে না, যাদের সাথে একটিবার কথা না বললে মনে হয় কিছু একটা মিস হয়ে গেছে। এরা দুটো ঠিক তেমনই। পরপর ক্লাসগুলো শেষ করে নিধি আর সায়ন্তকে বিদায় জানিয়ে রায়ানের কেবিনের দিকে ছুটল নিশাত।
রায়ানের ক্লাস চলাকালীন দুটোতে পুনরায় শুরু হয়েছিল রায়ান তার কি হয় এটা জানার জন্য, কিন্তু নিশাত কিছুই বলেনি। তার জন্য সারা ক্লাসময় দুটোতে মুখ গোমড়া করেছিল। দুটোর কথা মনে পড়তেই নিশাতের মুখে হাসি ফুটে উঠল। ভাবনার মাঝেই গন্তব্যে চলে এলো নিশাত। কেবিনের দরজায় নক করলেও ভেতর থেকে কোনো উত্তর এলো না। হয়তো লোকটা নেই। তাই নিশাত পারমিশনের আশা না করে ভেতরে ঢুকলো। তার ভাবনাই ঠিক, ভেতরে রায়ান নেই। নিশাত কাঁধের ব্যাগটা নিচে নামিয়ে রেখে পাশে রাখা সোফাটায় গিয়ে বসে পড়ল। ঠিক 10 মিনিট বাদেই রায়ান কেবিনে প্রবেশ করলো। নিশাতের দিকে এক পলক তাকিয়ে নিজের চেয়ারে গিয়ে বসে পড়ল। একটা ফাইলে চোখ বুলিয়ে নিশাতের উদ্দেশ্যে বলে উঠল, নিশ্চয়ই ক্ষুধা পেয়েছে, খাবার এনেছি, খেয়ে নাও আগে। কথাটা শেষ করে টেবিলের উপরে রাখা একটা ব্যাগ দেখিয়ে দিল। নিশাত একটু অবাকই হলো। লোকটা কি খেয়াল করেছিল যে সকালে খায়নি? তার আর মনে করে খাবারও নিয়ে এসেছে। নিশাতের মনে ভালো লাগা কাজ করলো। তার সত্যিই ক্ষুধা লেগেছিল। আর তার একটা বাজে অভ্যেস, ক্ষুধা পেলে না খেয়ে থাকতেই পারে না, রাগ হলে না খেয়ে থাকতে পারে না। নিশাত হাসি মুখে একটা প্লেটে খাবার বেড়ে নিয়ে পুনরায় সোফায় বসে খেতে শুরু করলো। আজ লোকটা বিরিয়ানি এনেছে। নিশাত একটু জলদিই খাওয়ার চেষ্টা করলো। খাওয়ার মাঝেই চোখে পড়ল রায়ানের দিকে। লোকটা কাজ বাদ দিয়ে তার পানেই তাকিয়ে আছে। এমন করে তাকিয়ে আছে কেন? মুখের খাবারটা শেষ করে জিজ্ঞাসা করলো, এভাবে তাকিয়ে আছেন কেন স্যার? খেতে ইচ্ছে করছে বুঝি? খাবেন? রায়ান জবাবহীন সেভাবেই তাকিয়ে রইল। মুখের আদল দেখে বোঝা দেয় লোকটার মনে কি চলছে। রায়ানকে চোখ সরাতে না দেখে নিশাতের এবার একটু অস্বস্তি হলো। এভাবে তাকিয়ে থাকলে বুঝি খাওয়া যায়? নিশাত পুনরায় আওড়ালো, বুঝেছি, আপনি এটো খাবার খাবেন না, কিন্তু আপনার চোখ সরান প্লিজ। এত দ্রুত কেন খাচ্ছ? ভেবেছিল এবারও কোনো জবাব মিলবে না। তবে জবাব পেলেও লোকটার স্বরে সেই গম্ভীর ভাবটা ঠিকই বজায় থাকলো। নিশাত আরেক গ্রাস খাবার মুখে পুরে চিবাতে চিবাতে বলে উঠল, আপনি তো আবার কাজে ফাঁকি দেওয়া পছন্দ করেন না, তাই দ্রুত খাচ্ছি। পরে আবার যদি খোঁটা দেন যে আমি কাজে ফাঁকি দিতে ধীরে ধীরে খেয়েছি। রায়ানের হৃদয়ের মাঝে ভাঁজের সৃষ্টি হলো। নিশাতকে খাওয়ার মাঝে কথা বলতে দেখে ধমকে উঠল, খাওয়া শেষ করে কথা বলো স্টুপিড, আর জলদি খাওয়ার প্রয়োজন নেই। নিশাত মনে মনে 2-4টে গালি দিতে ভুলল না রায়ানকে। খাটাস লোকটা খাওয়ার সময়ও তাকে ধমকাচ্ছে। রায়ানকে কাজে মনোযোগ দিতে দেখে ধীরে ধীরেই খাওয়া শেষ করল নিশাত। খাওয়ার শেষে সব পরিষ্কার করে বলে উঠল, এখন নিশ্চয়ই আপনাদের হসপিটালে যাবেন, নাকি এখানে আরও কাজ আছে? রায়ান ফাইল থেকে চোখ তুলল না, সেভাবেই প্রত্যুত্তর করে বলল, এখন বাড়িতে ফিরবো। ছোট এক বাক্যেই কথা শেষ করল রায়ান। তাও নিশাতের বুঝতে অসুবিধা হলো না। আজ তার ফুপি শাশুড়ির আসার কথা, হয়তো তারা এসে পড়েছে বা এসে পড়বে। রায়ান ফাইলটা জায়গা মতো রেখে দিয়ে কেবিন থেকে বেরিয়ে পড়ল। তার দেখা দেখি নিশাতও সম্মুখে অগ্রসর হলো। হাঁটার মাঝে আশেপাশে তাকিয়ে দেখল। কালকের দেখা সেই ডাক্তার মেয়েটাকে খুঁজলো মনে মনে। কলেজে আসার পর থেকেই খেয়াল করেছে, কিন্তু মেয়েটাকে কোথাও দেখতে পায়নি। আসেনি নাকি আজ? ভাবতে ভাবতে খেয়াল করলো সে রায়ান থেকে অনেকটা পিছিয়ে পড়েছে। খেয়াল হয়েই দ্রুত দৌড়ে গিয়ে রায়ানের পিছু নিল। আশেপাশে দাঁড়ানো স্টুডেন্ট, ডাক্তার বা টিচাররা যে তার দৌড়ের দিকে তাকিয়ে আছে তার খেয়ালই করলো না, যেন তার রায়ানকে ধরাটাই মুখ্য কাজ। নেওয়াজ মঞ্জিলের লিভিং রুমে বসে আছে আরহান আর আয়মান নেওয়াজের একমাত্র বোন আনিকা সৈয়দ মর্তজা। আরহান সাহেবের থেকে বয়সে ছোট হলেও আয়মান সাহেবের থেকে বড় তিনি। তার দুটো ছেলে মেয়ে বড় যে বিয়ে করে স্বামীর সাথে আমেরিকায় সেটেলড, আর ছেলে পিয়ার্স সৈয়দ মর্তজা। আনিকা বেগমের স্বামী একজন বিজনেসম্যান হলেও ছেলেটা হয়েছে ডাক্তার। ছেলেকে নিয়েই তিনি গিয়েছিলেন মেয়ের বাড়ি। প্রায় মাসখানেক পর সেখান থেকে কাল ফিরেছে বাংলাদেশে। তার প্রিয় বড় ভাইপো বিয়ে করেছে, এটা জানার পর থেকেই মনটা উতলা হয়ে আছে। তাই তো ছেলেকে নিয়ে আজই চলে এসেছে বাপের বাড়িতে। ভাই দুটো বাড়িতে না থাকলেও ভাইয়ের বউরা আপ্যায়ন করে কমতি রাখছে না কোথাও। সামনে জলখাবার থাকলেও তাতে হাত দিলেন না আনিকা বেগম। রিমি বেগমকে ডেকে বলল, ভাবি, আগে বৌমাকে ডাকো, আগে বউ দেখি তারপর খাবো। পিয়ার্স একটা আপেল তুলে তাতে কামড় বসিয়ে বলে উঠল, ঠিকই মামি,
যাকে দেখতে এলাম তাকে এখনো দেখতেই পেলাম না। রায়ান ওরা কি বাড়িতে নেই? আছে, একটু আগেই ফিরেছে। তোরা বস, আমি ডেকে আনছি। বলে রিমি বেগম উপরে চলে গেল। পিয়ার্স উঠে দাঁড়ালো, ভাবলো রায়ানের সাথে গিয়ে দেখা করে আসুক। তখনই রায়ানকে সিঁড়ি বেয়ে নিচে নামতে দেখা গেল। পরনে একটা হাফ হাতা টি শার্ট আর কালো রঙা একটা ট্রাউজার। চুলগুলো ভেজা মনে হচ্ছে, হয়তো ফিরে এসে আগে স্নান করেছে। পিয়ার্স এগিয়ে গিয়ে ভাইকে জড়িয়ে ধরল, প্রাণবন্ত কণ্ঠে বলে উঠল, কংগ্রেস ভাই, তুই তো এত জলদি বিয়ে করে নিবি আমি তো ভাবিইনি, তবে আমি ভীষণ খুশি। রায়ান আলতো করে ভাইকে জড়িয়ে নিয়ে শুধালো, কেমন আছিস? ভ্যাকেশন কেমন কাটলো? খুব ভালো। আচ্ছা, ভাবি কোথায়? রায়ান প্রশ্ন শুনে পিয়ার্সকে ছেড়ে দিয়ে একবার উপরের দিকে তাকালো, পুনরায় চোখ সরিয়ে ছোট করে বলল, আছে উপরে, আসছে হয়তো। কথা শেষ করে ফুপির সামনে এগিয়ে গিয়ে জিজ্ঞাসা করলো, কেমন আছো ফুপি? আনিকা বেগম মজার ছলে জবাব দিল, আমার গম্ভীর বাপ বিয়ে করে নিয়েছি। এই খুশিতে ভালো তো থাকতেই হয় বলো। আয় এখানে বস। রায়ান সামান্য হাসল, তবে তা চোখে পড়ার মতো নয়। চুপচাপ ফুপির পাশে বসল। পিয়ার্স তখনও দাঁড়িয়ে অপেক্ষায়। রায়ান আর পিয়ার্স সেম বয়সী। রায়ান বড় হলেও বয়সের পার্থক্য মাত্র 12 দিনের। দুইজনের হাইট বা বডি ফিটনেসও প্রায় এক, তবে তাদের মধ্যে অনেক পার্থক্যও পরিলক্ষিত। যেমন রায়ান গম্ভীর স্বভাবের, কিন্তু পিয়ার্স প্রাণবন্ত, বাচাল প্রকৃতির নয়, তবে সবার সাথে হেসে খেলে কথা বলতে জানে। দুজনে ডাক্তার হলেও পড়াশোনাটা হয়েছে আলাদা আলাদা প্রতিষ্ঠানে, তবে পিএইচডিটা একসাথে থেকে একই প্রতিষ্ঠান থেকে করেছিল। ওই সময়টা দুই ভাইয়ের ছোঁয়া হয়ে গিয়েছিল, দুই ভাইয়ের ছায়া হয়ে গিয়েছিল। যদিও রায়ান গম্ভীর রকচটা স্বভাবের, তবে পিয়ার্সের সাথে অনেকটা প্রিয় বটে। ভালোবাসাটাও তাদের মধ্যে কমতি নেই। ভাবনার ইতি ঘটিয়ে রিমি বেগমকে নিচে নামতে দেখা গেল। তার পিছে পিছে অর্থি আর নিশাতেও নেমে এলো। মামির কণ্ঠ পেতেই পিয়ার্স ঘুরে সিঁড়ির পানে তাকালো, আর সেখানেই নিজের চোখ দুটো স্থির হয়ে গেল। বাদামি রঙা চোখ দুটিতে ভর করল এক আকাশময় বিস্ময়। সে যেন ভুল কিছু দেখছে। মনে হলো তার পুরো পৃথিবীটাই ধসে পড়েছে। এটা তার স্বপ্ন নাকি মনের ভুল? অন্তত এই দুটোর একটা যেন হয়। তার দেখা এই সত্যিটা যেন বাস্তবে পরিণত না হয়। এই মেয়েকে সে এখানে একদম আশা করেনি। এই মেয়ে এখানে কি করছে? এটাই কি তার ভাইয়ের বউ? কিন্তু এই মেয়ে তার ভাইয়ের বউ কি করে হতে পারে? নিজের অক্ষপটকে যেন বিশ্বাসই করতে ভয় হলো। সে নির্নিমেষ তাকিয়ে রইল নিশাতের পানে। না, নিশ্চয়ই এসব তার মনের ভুল। বুকের ভেতর যেন উথাল পাথাল ঝড় সৃষ্টি হয়েছে। মনে মনে প্রার্থনা করে উঠল এটা যেন তার স্বপ্ন হয়, না হলে যে এই সত্য তার সহ্য সীমানার বাইরে চলে যাবে। পিয়ার্স, এটা তোর ভাবি নিশাত। মামির ডাক পেয়ে ধ্যান ভাঙে পিয়ার্সের। এতক্ষণ সে যা দেখেছে তা স্বপ্ন নয়, বরং সবচেয়ে একটা কঠিন সত্য। কিন্তু এই সত্যি যেন পাহাড়ের চেয়ে বেশি কঠিন হয়ে পড়েছে। বুকের ভিতরে সৃষ্টি হওয়া উথাল পাথাল ঝড় থামার নামই নিচ্ছে না। যেন তা আরও প্রখর হয়ে সব ধ্বংসের জাল বুনতে ব্যস্ত হয়ে পড়েছে। অক্ষিপুটে অব্যক্ত কষ্টরা ফুটে উঠেছে। এমন সত্যের সামনাসামনি হওয়ার চেয়ে তো উত্তম হতো সত্যটা তার সামনে উপস্থাপনই না হতো। বাদামি রঙা গভীর নয়নদয় মেলে নির্নিমেষ তাকিয়ে রইল সেই সত্যের দিকে, যা তার হৃদয় পিঞ্জরকে ভেঙে গড়িয়ে দিয়েছে। মায়ের ডাকে পিয়ার্সকে সাড়া দিতে না দেখে রায়ান ভাইয়ের মুখপানে তাকালো। ছেলেটা তারই বউয়ের পানে কেমন করে তাকিয়ে আছে। এই দৃষ্টির মানে কি? কি আছে সেখানে? মুগ্ধতা নাকি কষ্টের ছায়া? কিন্তু কিসের কষ্ট? তবে যেটাই হোক, দৃষ্টিটা বোধহয় পছন্দ হলো না রায়ানের। মুখের রূপ যেন কঠোর হয়ে উঠল। চোখের চাহনিতে তীক্ষ্ণতা ভর করল। ভাইয়ের উদ্দেশ্যে গাঢ় স্বরে ডেকে উঠল। ভাইয়ের ডাক স্বপন হতেই যেন নিজের অস্তিত্ব খুঁজে পেল পিয়ার্স। সে কি করছিল এতক্ষণ? কারো দিকে এভাবে তাকিয়ে থাকা কি আদৌ ঠিক? আর সে যদি হয় ভাইয়ের বউ? চক্ষুপট বুঝে নিয়ে জোরে একটা শ্বাস নিল। চোখ মেলে হাসার চেষ্টা চালালো, তাতেও সফল হলো বোধহয়। তখনই কানে প্রবেশ করলো তার মামির বলা বাক্য। নিশাত, এ হলো রায়ানের ফুফাতো ভাই পিয়াস। নিশাত নিচের দিকেই তাকিয়েছিল এতটা সময়। কার সাথে পরিচয় করিয়ে দিচ্ছে তা দেখার জন্য আর সালাম জানানোর জন্য মাথা তুলে
তাকালো, আসসালামু আলাইকুম ভাইয়া। বলল। সামনে দাঁড়ানো লম্বা চওড়া সুঠাম দেহের ব্যক্তিতে দেখে কথা আটকে যাওয়ার উপক্রম হলো। এই ব্যক্তিকে সে চেনে, এটা রায়ানের ভাই। একটু অবাক হলো নিশাত, তবে এতদিন পর সামনে থেকে লোকটাকে দেখতে পেয়ে ভালোও লাগলো। খুশি মনে আবার বলে উঠল, আপনি সেই ভাইয়াটা তাই না, যে আমাদের গ্রামে গিয়েছিলেন মেডিকেল ক্যাম্প করতে? শ্যামাঙ্গিনীর মিষ্টি কণ্ঠের ভাইয়া ডাক যেন পিয়াসের বুকে গিয়ে বিঁধল। কথা বেরোতে চাইল না মুখ দিয়ে। তবে আশেপাশের মানুষগুলো নিশাতের প্রশ্ন শুনে বিস্ময় নিয়ে তাকিয়ে আছে। এটা চক্ষুগোচর হতেই পিয়াস আলতো হেসে জবাব দিল, হ্যাঁ আমি সেই। কেমন আছো তুমি? ভালো। আপনি কেমন আছেন? আপনাকে আপনার দেখা এখানে পাবো ভাবিনি ভাইয়া। পিয়াস মনে মনে উচ্চারণ করে উঠল, আমি তো ভাবিনি তোমাকে এইখানে এইভাবে দেখতে পাবো। কিন্তু মুখে উচ্চারণ করল, ভালো, হয়তো এখানেই আমাদের দেখা হওয়া ছিল, তাই হয়েছে। প্রত্যুত্তরে এক মিষ্টি হাসি পিয়াসকে উপহার দিয়ে ফুপি শাশুড়ির দিকে এগিয়ে গেল নিশাত। উত্তর পেয়ে সবাই স্বাভাবিক হলেও রায়ান এখনও তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে নিশাতের পানে, হয়তো কিছু বোঝার চেষ্টা চালিয়ে যাচ্ছে। নিশাত এগিয়ে ভদ্রতার সহিত সালাম জানালো ফুপিকে। আনিকা বেগম সন্তুষ্ট চিত্তে সালামের প্রত্যুত্তর দিয়ে উঠে দাঁড়ালো। নিশাতকে নিয়ে নিজের পাশে বসিয়ে কণ্ঠে আবেগ মিশিয়ে বলে উঠল, আরে বাহ, এত পুরো চাঁদের টুকরো যেন। তোমার কথা ভাইয়ার মুখে অনেকবার শুনেছি। তোমাকে দেখার ভীষণ ইচ্ছে ছিল, আজ তা পূরণ হয়ে গেল। একটু থেমে আবার মজার স্বরে বলল, তোমাকে আমার ভীষণ মনে ধরেছে মেয়ে। তোমার শাশুড়ি তো একটা গম্ভীর মহিলা। তোমাকে আদর যত্ন করে তো? না করলে আমাকে বলবে, আমি তোমাকে আমার সাথে আমার বাড়ি নিয়ে যাব, কেমন? নিশাতের ঠোঁটের কোণে মিষ্টি হাসির দেখা মিললেও মায়ের বলা কথাটা শ্রবণ হতেই পিয়াসের ঠোঁটের কোণে এক টুকরো ব্যথিত হাসির রেশ দেখা গেল। পিয়াস সেখানে আর দাঁড়িয়ে থাকতে সক্ষম হলো না, সবাইকে বলে নিজের জন্য বরাদ্দকৃত কক্ষের দিকে এগিয়ে গেল। পিয়াসকে যেতে দেখে রায়ানও বাসা থেকে উঠে দাঁড়ালো, ফুপির উদ্দেশ্যে ডেকে বলল, ফুপি তোমরা গল্প করো, আমি একটু আসছি। বলেই চলে গেল। নিশাত একবার রায়ানের যাওয়ার পানে তাকালো। লোকটাকে দেখে কেমন জানি মনে হচ্ছে কোনো কারণে রেগে আছে কি, কিন্তু হসপিটাল থেকে আসা পর্যন্ত তো সব ঠিকই ছিল। তাহলে এইটুকু মুহূর্তের মাঝে কী এমন ঘটল যে রেগে যাবে? হয়তো ভুল ভাবছে মনে করে নিশাত চোখ সরিয়ে ফুপি শাশুড়ির সাথে গল্পে মেতে উঠল। মহিলাটা ভীষণ রসিক মনের, তার মা বা শাশুড়ির মতো গম্ভীর নয়, এই জন্যই স্বল্প পরিচয় যেন আপন হয়ে উঠল। ডাইনিং টেবিলে আজ যেন এলাহি কাণ্ড ঘটেছে। বাড়ির মেয়ে আসার সময় যেমন বিভিন্ন পদ দিয়ে টেবিলটা ভরিয়ে তুলেছে, ঠিক তেমন সবাই মিলে হাসি আড্ডায় মেতে উঠেছে। বোন বাড়িতে আসায় আরহান আর আইমান্নিও আজও দ্রুতই বাড়ি ফিরে এসেছিল। তারপরেই শুরু হয় ভাই বোন মিলে ছেলে মেয়েদের সাথে হাসি ঠাট্টা। তবে এখানে পিয়াস বা রায়ান কারুরই দেখা নেই, দুইজনেই হয়তো তাদের রুমে আছে। ডিনার রেডি হতেই এক সার্ভেন্ট পাঠিয়ে দুই ভাইকে ডাকা হলো। ক্ষণকাল পরেই দুই ভাইকে আলাদা আলাদা নামতে দেখা গেল। দুইজনই পাশাপাশি বসল, আর ঠিক তাদের বিপরীতে পাশে নিশাত বসা। খাওয়া দাওয়ার মাঝেই আরহান সাহেব অকস্মাৎ পিয়াসের উদ্দেশ্যে জিজ্ঞাসা করে বলে উঠল, তোমার প্রিয় ভাই তো বিয়ে করে নিল, তা তুমি কবে করছো বিয়ে? মামার প্রশ্ন শ্রবণ হতেই পিয়াসের হাত থেমে গেল। কি উত্তর দেবে এখন সে? রায়ান পিয়াসকে স্থির হতে দেখে পুনরায় তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে ভাইয়ের ভাবগতি বোঝার চেষ্টা করল। পিয়াস আমতা আমতা করে কিছু বলবে তার আগেই আনিকা বেগম সহাস্যে বলে উঠল, আরে ভাইয়া, ও তো বিয়ের জন্য রাজি। তোমাকে বলেছিলাম না, কোনো একটা মেয়েকে নাকি পছন্দ হয়েছে ওর। ও তো দেশে ফেরার আগে বলেই ফিরেছে এবার জলদি বিয়ে করে নেবে। একটু শ্বাস ফেলে আবারও বলল, আমিও চাই ও এখন জলদি বিয়ে করে নিক। আমার একা একা আর ভালো লাগে না। কি জানি ও কোন মেয়েকে পছন্দ করেছে। আমার তো এখন আফসোস হচ্ছে, আমার ছেলেটা নিশাত পছন্দ করলেই পারতো। তাহলে তোমার আগে আমি তাকে আমার পুত্রবধূ বানিয়ে নিতাম। কথা শেষ করে জোরে একটা দম নিল। সবাই আনিকা বেগমের কথা শুনে হেসে ফেলল। পিয়াস একটাবার চক্ষু নিবিষ্ট করল
নিশাতের পানে, যে এখন মিটিমিটি হেসে খেতে ব্যস্ত। রায়ানের গাঢ় দৃষ্টি ভাই আর বউ দুইজনের দিকেই সীমাবদ্ধ। রায়ান দ্রুত নিজের খাওয়াটা শেষ করে উঠে দাঁড়ালো, মায়ের উদ্দেশ্যে ডেকে বলল, আম্মু একটু পর আমার কফি বানিয়ে পাঠিয়ে দিও। কথা শেষ করেই ব্যস্ত পায়ে উপরে উঠে গেল। পায়ের দ্রুত চলন দেখলে মনে হবে যেন সে রাজ্যের ব্যস্ততায় আছে। খুব জলদিই তাকে তার গন্তব্যে পৌঁছানো দরকার। আজও রিমি বেগম কফি বানিয়ে পুত্রবধূর হাতে ধরিয়ে দিল। নিশা তো তার স্বইচ্ছায় নিজ হস্তে নিয়ে নিল। লোকটা তো কাল বলেই দিয়েছিল যে সে যখনই কফি চাইবে তখনই তাকেই কফি নিয়ে যেতে হবে, কারণ সে তার ফুল টাইম অ্যাসিস্ট্যান্ট। কথাটা মনে পড়তেই মুখ বাঁকালো নিশাত। শান্ত ধীর স্থির পায়ে হেঁটে এসে দাঁড়ালো রায়ানের কক্ষের সম্মুখে। হাতের সাহায্যে দরজায় নক করতেই ভিতর থেকে গম্ভীর স্বর ভেসে এলো, দরজা খোলা আছে, দেখতে পাচ্ছ না? এমন গভীর স্বর শুনে আজও ছোট ছায়াটা কেঁপে উঠল। লোকটা এমন কেন? বেশি না ভেবে দরজা ঠেলে রুমে ঢুকলো নিশাত। রায়ান নিজের কাউচের উপরে বসে ফোন স্ক্রল করতে ব্যস্ত। নিশাতের উপস্থিতি বুঝতে পেরে ফোনের দিকে চোখ নিবিষ্ট রেখেই গম্ভীর মুখে আওড়ালো, কফি আমার হাতে দিয়ে যাও। নিশাত কথা মতো কাছে গিয়ে কফিটা রায়ানের হাতেই দিল। এখানে থেকে কোনো লাভ নেই ভেবে রুম থেকে বের হতে চাইল। দরজা অবধি পৌঁছাতে না পৌঁছাতেই রায়ানের প্রশ্ন ভেসে এলো, তুমি পিয়ার্সকে কিভাবে চিনো? কতদিনের পরিচয় তোমাদের? নিশাত থেমে পিছু ফিরে রায়ানের দিকে ঘুরে তাকালো। রায়ানের ভাবগতি বোঝার চেষ্টা চালালো, তাতে ব্যর্থ হয়ে স্বাভাবিক কণ্ঠে বলে উঠল, বেশি দিনের নয়, কিছুদিন আগে ভাইয়া আমাদের গ্রামে গেছিল, তখনই দেখেছিলাম। আচ্ছা, কথা বলেছে কখনো তার সাথে? পুনরায় রায়ানের প্রশ্ন শুনতেই খুশি মনে বলে উঠল, হ্যাঁ, ভাইয়া প্রায় 10 দিনের মতো ছিল। পরিচয় হওয়ার পর আমাদের বাড়ি তো যেত, আব্বুকে দেখে আসতো। আপনি জানেন আমি মেডিকেলের এক্সাম দিব শুনে আমাকে 2টো বইও দিয়েছিল। ভাইয়াটা খুব ভালো, কি সুন্দর কথা বলে, আর দেখতেও সুন্দর, বিশেষ করে চোখ দুটো। বলতে বলতেই নিশাত যেন থামার নামই নিল না। এত প্রফুল্ল স্বর শুনে কি রায়ানের রাগ হলো ঠিক বোঝা গেল না, তবে কফি মগ ধরা হাতের রগগুলো ফুলে ফেপে উঠল। নিশাত তা খেয়ালই করল না। রায়ান কফিতে একটা চুমুক বসিয়ে শান্ত কণ্ঠে প্রশ্ন করে উঠল, পিয়ার্সকে ভালো লাগে তোমার? মানে পছন্দ করো? নিশাত জবাবে পিঠে নতুন প্রশ্ন পেয়ে দিকবিদিক শূন্য হয়ে বলে উঠল, হ্যাঁ, ভালো লাগে তো। ভালো মানুষদের তো ভালো লাগবেই, স্বাভাবিক। আর বললাম না, ভাইয়াটার চোখ দুটো আমার খুব ভালো লাগে। যাও এখান থেকে। কথা শেষ করার আগেই রায়ানের গুরুগম্ভীর স্বর শুনে থেমে গেল নিশাত। এই তো প্রশ্ন করছিল, তাহলে কথা শেষ হওয়ার আগেই এমন করে কেন বলল? ভারী আজব লোক তো। নিশাতকে দাঁড়িয়ে থাকতে দেখে রায়ান পুনরায় একই স্বরে বলল, তোমাকে যেতে বলেছি, কানে শুনতে পাও না স্টুপিড? রায়ানের এমন ধমক শুনে নিশাতের ইগোতে লাগলো। ব্যাটা নিজে ডেকে এনে নিজেই ধমকায়, অসভ্য লোক। আর আসবেই না এই রুমে, কথাও বলবে না লোকটার সাথে। রাগে ভন ভন করতে করতে দরজা অবধি এগিয়ে এলো। স্থির হয়ে দাঁড়িয়ে রায়ানের দিকে মাথাটা হালকা ঘুরিয়ে তেজি স্বরে বলল, আপনি একটা খাটাস লোক, আপনার চাকরি আর আমি করব না, বলে দেবেন আপনার বাবাকে। কথা শেষ করেই দ্রুত বেগে রুম থেকে বেরিয়ে গেল। একটিবার পিছনে তাকিয়ে দেখলও না কেউ রক্তচক্ষু নিয়ে তার যাওয়ার পানে তাকিয়ে আছে। যে চোখ দুটো মুহূর্তের মাঝে তার সর্বনাশ ডেকে আনতে পারে। রক্তচপার ন্যায় চোখ, হাতে ভেসে ওঠা রগ, তীক্ষ্ণ চোয়াল, সবই মেয়েটার অগোচরেই রয়ে গেল। আবছা আলোয় ঘেরা একটা বদ্ধ কক্ষের মাঝে বিলাসিতায় আচ্ছন্ন বিছানার মাঝে বসে আছে মুস্কান। রুমের মাঝে শুধু একটা ডিম লাইট জ্বালানো, দরজা জানালা সব বন্ধ। মেয়েটার চোখে মুখের অবস্থা বিতিকিচ্ছিরি। এই আবছা আলোর মাঝে হঠাৎ কেউ দেখতে পেলে হয়তো ভয়ে মূর্ছা যেতে পারে। মনে হচ্ছে সারা দিনের মধ্যে মুখে কিছু তোলেনি, নিজের কোনো যত্নও নেয়নি। কাল রায়ানের মুখে নিজের বাবার কথা শোনার পর থেকে সত্যিটা শোনার জন্য উৎগ্রীব হয়ে আছে সে কালই বাবাকে বাড়িতে আসতে বলেছিল, অথচ তার বাবার এখনও আসার সময় হয়নি। বলেছিল আজ আসবে, কিন্তু ঠিক কখন তা নির্দিষ্ট নয়। মুস্কানের ছোটবেলা থেকেই কেটেছে এমন। একটু বোঝার পরেই মা বাবার ডিভোর্স হয়ে যায়। বাবার কাছেই থেকেই মানুষ, অথচ কখনো কাজ ব্যতীত মেয়েকে একান্ত সময় দিয়ে দেখল না।
29 বছর বয়সী মুস্কানকে দেখলে কেউ হয়তো বুঝতেই পারবে না এই মেয়েটাও অনেক অপরিপূর্ণতায় পরিপূর্ণ। মুস্কানের মনে পড়ে রায়ানের সাথে তার প্রথম দেখার কথা। তাদের প্রথম দেখা হয়েছিল কলেজে, সেই থেকে তারা একসাথে, এরপর ভালো লাগা আর সবশেষে ভালোবাসা। যদিও সেইটা ছিল একপাক্ষিক, যার কিছুটা হলেও মুস্কান উপলব্ধি করত, তবে তা মানতে চাইতো না। সারাটাক্ষণ মনের মাঝে একটাই বাক্য ঘুরত, আমি রায়ানকে ভালোবাসি, তার মানে রায়ানকে আমার চাই। কিন্তু কখনো ভাবেনি বিপরীত মানুষটা কি চায়। এটাই মুস্কানের সমস্যা। ছোট থেকেই একা থেকে থেকে একটা জেদি অহংকারী মেয়েতে পরিণত হয়েছে। বাবা সময় দিতে না পারলেও কখনো কোনো জিনিসে কমতি রাখেনি। সে যা চেয়েছে তা ক্ষমতায় হোক সহজ উপায়ে হোক ঠিক হাসিল করেছে। রায়ানের ক্ষেত্রেও তাই ভেবেছিল, ছেলেটাকে যে কোনো মূল্যেই তার চাই। যখন মেডিকেল শেষ করে রায়ান বিদেশে পাড়ি দেবে শুনল, তখন নিজের মনের কথা প্রকাশ করেছিল মুস্কান, কিন্তু রায়ান এক বাক্যে না করে দিয়েছিল। মুস্কান এই প্রত্যাখ্যান মেনে নিতে পারেনি। যখন তখন রায়ানকে কল করে হুমকি দিত যেন ওকে ভালোবাসতে, নয়তো খারাপ কিছু করে ফেলবে। এরপর যখন রায়ান বিদেশ থেকে ফিরে এলো, তখন পুনরায় প্রপোজ করলো মুস্কান, কিন্তু সেবারও রায়ান এড়িয়ে গেল। শেষ পর্যন্ত মুস্কান সুইসাইড করার চেষ্টা করলো, নিজেই নিজের হাতের শিরা কেটে ফেললো। তারপর থেকে রায়ান তার কাছে আছে, যদিও মুখে কখনো ভালোবাসি কথাটা বলেনি। মুস্কান ভেবেছিল রায়ান ভয় পেয়ে তাকে ভালোবাসতে শুরু করেছে, অথচ কাল জানতে পারল তার বাবার জন্য রায়ান বাধ্য হয়েছিল। কিন্তু কেন? ভাবনার মাঝেই নিচ থেকে গাড়ির হর্নের আওয়াজ ভেসে এলো। নিজের বাবা এসেছে বুঝতে পেরেই দ্রুত বিছানা ত্যাগ করেই রুম থেকে বেরিয়ে এলো নিচে। মুস্কানের বাবা মিস্টার ফারুক খান সদর দরজা পেরিয়ে লিভিং রুমে পা রাখতেই মেয়ের সম্মুখীন হলেন। মেয়ের মুখের অবস্থা পরিলক্ষিত হতেই বিচলিত হলেন। মেয়েটার এমন বিশ্রী অবস্থা কেন? তিনি এগিয়ে এসে মেয়েকে কিছু জিজ্ঞাসা করবেন, তার আগেই মুস্কানের প্রশ্ন শুনে থেমে গেলেন। তুমি রায়ানকে কি বলেছিলে বাবা? ফারুক সাহেব মেয়ের প্রশ্নটা ঠিক বুঝতে সক্ষম হলেন না। কিসের বিষয়ে জানতে চাইছে? মেয়েকে উদ্দেশ্য করে প্রশ্ন করলেন। রায়ানকে আবার কি বললাম আমি? কিসের কথা বলছো? মুস্কানের রুক্ষ স্বর ভেসে এলো। আমি সুইসাইড করার পর রায়ানকে কি কেমন বলেছিলে যে এতদিন আমার সাথে ছিল? মেয়ের প্রশ্ন শুনে একটু চিন্তিত হলেন। মেয়েটাকে কি সত্যিটা জেনে গেল? কথা ঘোরাতে বলে উঠল, কি বলবো, কিছুই বলিনি। ও তোমাকে ভালোবাসে তাই ছিল। বাবার জবাব পেয়ে মুস্কান ঠোঁটের কোণে তাচ্ছিলের হাসি ঝুলিয়ে নির্জীব কণ্ঠে আওড়ালো, রায়ান বিয়ে করে নিয়েছে বাবা। ফারুক সাহেবের কিছু বুঝতে যেন আর বাকি রইল না। মেয়ের মনের অবস্থা এবার ঠাওয়ার করতে সফল হলেন। রায়ান বিয়ে করেছে এটা তিনি জানতেন না। যেখানে মেয়ের বিষয়ে ঠিকমতো খবরই রাখতে পারে না, সেখানে অন্য একটা ছেলের বিষয়ে জানার কথাও নয়। ফারুক সাহেব মেয়ের কাছে এগিয়ে যেতে চাইল, কিন্তু তার আগেই মুস্কান পুনরায় জিজ্ঞাসা করল, বলো বাবা, কি বলেছিলে রায়ানকে তুমি? ফারুক সাহেব আর কিছু লুকালো না, মেয়ের চোখে চোখ রাখতে সক্ষম হলো না। শান্ত স্বরে আওড়ালো, ভিক্ষা চেয়েছিলাম আমার মেয়ের জীবন। বলেছিলাম ভালো না বাসতে, পরে অন্তত আমার মেয়েটার সাথে থাকো যাতে ও বেঁচে থাকে। বাবার জবাব শুনে মুস্কান রেগে আগুন হয়ে গেল। বাবার উদ্দেশ্যে চিল্লিয়ে উঠল, কেন বলেছো তুমি এটা? কেন বলো? তোমার জন্য ও আমার সাথে ছিল, আর আমি ভেবেছি রায়ান আমাকে ভালোবাসে, কিন্তু সব মিথ্যা হয়ে গেল তোমার জন্য। কেন করলে এমন বলো? কারণ তুমি রায়ানের রিজেক্ট করার পরেও একের পর এক পাগলামো করে গেছো, শেষ অবধি সুইসাইডের পথও বেছে নিয়েছো। তখন তোমার সাথে রায়ান না থাকলে হয়তো তুমি আরও বড় কিছু ঘটিয়ে ফেলতে। তাহলে আর কি করতাম আমি বলো? নিজের মেয়েকে মারতে দিতাম? মেয়ের কথা শেষ হতেই ফারুক সাহেব নিজেও কথাগুলো চিল্লিয়ে বলে উঠল। বাবা থামতেই মুস্কান গলার স্বরটাকে নিচু করে বলে উঠল, তাহলে আমাকে মরতেই দিতে আব্বু। অন্তত ওকে নিয়ে আমি স্বপ্ন দেখতাম না। এখন যে আমার কষ্ট হচ্ছে, এই কষ্ট পেতাম না, ওকে ভালোবাসতাম না। মেয়ের কথা শুনে কষ্টের মাঝে একটু হাসল ফারুক সাহেব, তাচ্ছিল্য করে বলে উঠল, ভালোবাসা? তুমি আদৌ কখনো ভালোবেসেছো রায়ানকে? বাসনি। সব ছিল তোমার জেদ। রায়ান তোমাকে প্রত্যাখ্যান করার
তুমি তা সহ্য করতে পারোনি, তাই জেদে এসব করেছো। আর আমি তোমার প্রাণ বাঁচাতে এই ছেলেটাকে ব্যবহার করেছি। যদি আজ কষ্ট পেয়ে থাকো তার জন্য তুমিই দায়ী মুস্কান। বাবার বলা একটা কথাও মিথ্যে নয়। রায়ানের প্রেমে সত্যিই পড়েছিল, তবে রায়ানের প্রত্যাখ্যান মানতে পারেনি। তবে এটাও সত্য, এখন রায়ানকে প্রচণ্ড ভালোবাসে। মুস্কানের কপল পেয়ে কষ্টের অশ্রুরা ঝরে পড়ল। মেয়ের কষ্টে ফারুক সাহেবের মন ব্যথিত হলো। মেয়ের কাছে এগিয়ে মেয়েকে বুকে আগলে নিল, পিঠে হাত বুলিয়ে দিতে দিতে স্বগতোক্তি করে জানালো, আমি জানি কাজের চাপে তোমাকে ঠিকমতো সময় দিতে পারিনি, তাই তুমি মনে করো না তোমার বাবা তোমাকে ভালোবাসে না। কিন্তু বাবা তোমাকে খুব ভালোবাসি আম্মু, তোমার ভালো চাই আমি। তাই বলছি, যা হয়েছে ভুলে যাও। রায়ানকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করে নাও। ওর জন্য আর পাগলামি করো না। মুস্কান বাবার বুকেই পড়ে রইল একটা ছোট বাচ্চার মতো। বাবার কথাগুলো মন দিয়ে শুনল কিনা বোঝাই গেল না, কিন্তু চোখের অশ্রু থেমে রইল না। বাবার বুকে মুখ গুজে বিড়বিড় করে বলল, কিন্তু আমার রায়ানকেই চাই বাবা, যে কোনো মূল্যে আমার ওকেই লাগবে। একাকী কক্ষে বিছানায় শুয়ে এপাশ ওপাশ করছে পিয়ার্স। কিছুতেই চোখে ঘুমে ধরা দিচ্ছে না। অনেকক্ষণ চেষ্টার পর যখন ব্যর্থ হলো, তখন বিছানা ছেড়ে উঠে পড়ল। নিজেকে কেমন পাগল পাগল লাগলো পিয়ার্সের। চোখ দুটো লাল হয়ে আছে, যেন নিজের কান্নাটা খুব গোপনে আটকে রাখতে চাইছে। এই রুমের সাথে বড় এক ব্যালকনি সংযুক্ত আছে। পিয়ার্স সেখানেই নিজের গন্তব্য বানিয়ে নিল। ব্যালকনিতে রাখা একটা আরামকেদারায় গিয়ে শরীরটা এলিয়ে দিল। আজ আকাশটা পরিচ্ছন্ন, চন্দ্রিমার আলোয় ভরে আছে ভূখণ্ড। চন্দ্রিমার স্বচ্ছ কিরণে সে ছুঁয়ে দিল পিয়ার্সকে। পিয়ার্স চক্ষু নিবিষ্ট করল সেদিকে। ঠিক এই চন্দ্রিমার কিরণের মতো তার জীবনে এসেছিল নিশাত। এক টুকরো আলো হয়ে এসে তার জীবনটাও আলোকিত করেছিল, তবে তা ঠিক এই চাঁদের মতো ক্ষণকাল সময়ের জন্য। পিয়ার্স স্কুল বা কলেজ লাইফে দুই একটা ফ্লার্টিং করে থাকলেও প্রথম বসন্ত এসে ধরা দিয়েছিল প্রায় মাস দুয়েক আগে। গ্রামের এক সামান্য শ্যামাঙ্গিনীকে দেখে প্রথমে তার হৃদকম্পন বেড়েছিল, নজর স্তব্ধ হয়েছিল। প্রথম কোনো মেয়েকে দেখে মনে হয়েছিল এই সেই মেয়ে যার অপেক্ষায় সে এত দিন গুনছিল। এই 2 মাসের মধ্যে ওই কালো মণিযুক্ত ভাষার নেত্রোদয়ের মেয়েকে নিয়ে বুনেছিল হাজারো স্বপ্ন। যখন বুঝতে সক্ষম হলো সে ভালোবেসে ফেলেছে, তখনই সে মাকে নিজের মনের কথা জানিয়েছিল। 30টা বসন্ত পেরিয়ে ছেলে তার প্রেমে পড়েছে। এই খবর শুনতেই তৎক্ষণাৎ ছেলেকে নিয়ে ওই গ্রামে যেতে চেয়েছিল আনিকা বেগম, কিন্তু হঠাৎ মেয়ের বাসায় যেতে হবে বিধায় কিছুই হয়ে ওঠেনি। আর এটাই বোধহয় পিয়ার্সের স্বপ্ন ভাঙার কারণ হয়ে দাঁড়িয়েছে। খোলা আসমান পানে তাকিয়ে নিজেই নিজের প্রতি অভিযোগ করে তুলল পিয়ার্স। সে কেন গিয়েছিল মায়ের সাথে আমেরিকা? কেন মেয়েটাকে শুরুতেই জানিয়ে দেয়নি মনের কথাগুলো? তাহলে হয়তো যে মেয়েকে নিজের সহধর্মিণী করার স্বপ্ন দেখেছিল তাকে বড় ভাইয়ের স্ত্রীরূপে দেখতে হতো না। কাউকে খুব করে চাওয়ার পরেও না পাওয়ার কষ্ট সইতে হতো না। পিয়ার্সের চক্ষুপল্লব বুঝে নিল। চোখের কার্নিশ বেয়ে এক ফোঁটা অশ্রু নির্গত হলো। চক্ষু সম্মুখে নিশাতের কালো পাপড়িযুক্ত পদ্মপাতার ন্যায় আঁখি দুটো ভেসে উঠল। সেই সাথে ভেসে উঠল 2 মাস আগে ঘটা স্মৃতিগুলো। কবিদের ভাষায় সবুজ সুফলা শস্য শ্যামলা আমাদের বাংলাদেশ, যার সত্যতা একমাত্র গ্রামেই পাওয়া যায়। শহরের মানুষ প্রথমে গ্রামে এলে যেমন বিভিন্ন সমস্যার কারণে মুখের আকৃতি বিকৃত করে তোলে, ঠিক তেমন করে একবার এর মুগ্ধতায় ডুবে গেলে আজীবন তার স্মৃতিপটে স্থায়ী চিত্র হিসাবে ধরে রাখে। জীবনে এই প্রথম কোনো গ্রামে পা রাখলেও পিয়ার্স। আরহান সাহেবরা ক্ষমতা বলে বড় এক হসপিটাল দাঁড় করিয়েছে, যার ফলে তাদের টাকা পয়সার কোনো কমতি নেই। তাই তো বছরে একবার বিভিন্ন গ্রামে মেডিকেল ক্যাম্পেইনের জন্য বিভিন্ন ডাক্তার পাঠিয়ে থাকে, যাতে গ্রামের মানুষগুলো ফ্রিতে চিকিৎসা পেতে পারে। যদিও আজকাল মেডিকেলে ক্যাম্প খুব একটা পরিলক্ষিত নয়। এই বছর অনেক ডাক্তারেরা অন্য গ্রামে গেলেও পিয়ার্স আর 2টো ডাক্তার নিয়ে এই গ্রামে এসেছে। গ্রামের হাসপাতালেই তারা কাজ করবে, আর সেখানেই পাশে থাকার ব্যবস্থা করা হয়েছে। রায়ানেরও আসার কথা ছিল, তবে কলেজের জবের কারণে এতগুলো দিন ছুটি নিয়ে আসেনি। প্রথমবার গ্রামে এলেও খুব একটা খারাপ লাগলো না পিয়ার্সের।
ইটের কাঁচা রাস্তা, ধান ক্ষেত, সরিষার ক্ষেত, বিভিন্ন ধরনের মানুষ, সব মিলিয়ে পিয়ার্সের চোখে যেন এক অন্যরকম মাধুর্য এসে ধরা দিল। তাই তো প্রথম দিনই হাসপাতালের কাজ জলদি শেষ করে একা একা বেরিয়ে পড়ল গ্রামের সৌন্দর্য উপভোগ করার জন্য। অনেকটা সময় ঘোরার পর চুপচাপ পথ ধরে একা একা হাঁটতে লাগলো। কিছু দূর আগাতেই চোখে পড়ল দারুণ একটা দৃশ্য। একটা মেয়ে হুইল চেয়ারে অবস্থানরত এক লোককে ছবি তুলে দিতে ব্যস্ত। মেয়েটা কিছু বলছে আর খিলখিল করে হাসছে। পিয়ার্স আগ্রহ নিয়ে আর একটু কাছে এগিয়ে গেল। মেয়েটার চুল বাঁধা থাকলেও মুখের উপরে এসে পড়া কিছু ছোট চুল হালকা বাতাসে দুলছে। মেয়েটার গায়ের রঙটাও যদিও শ্যামবর্ণা, তবুও মনে হলো ওই রূপে যেন কারো মরণ ঘটাতে সক্ষম। মেয়েটার হাসির মধ্যে যেন যে কেউ নিজেকে হারিয়ে ফেলবে। তবে সব কিছুর মাঝে একটা জিনিসই পিয়ার্সের চোখে পড়ল, আর সেটা হলো মেয়েটার লোকটার প্রতি ভালোবাসা। যেখানে আজকাল সবাই ফ্রেন্ডদের সাথে ঘুরতে ব্যস্ত, নিজেদের ছবি তুলে প্রোফাইলে দিতে ব্যস্ত, সেখানে এই মেয়ে এক অক্ষম অচল লোককে নিয়ে ব্যস্ত। মেয়েটার মুখে লেগে থাকা হাসি দেখলে যে কেউ নির্বিঘ্নে বলে দেবে মেয়েটা এই কাজ করতে পেরে কতটা খুশি, যেন সে কোনো অসাধ্য সাধন করতে পেরেছে। পিয়ার্স নিজেও ওই সুন্দর মুহূর্তের একটা ছবি তুলে নিল নিজের ফোনে। তারপরে ধীর পায়ে মেয়েটির কাছে গিয়ে দাঁড়ালো। হুইল চেয়ারে বসা লোকটার উদ্দেশ্যে সালাম জানালো। যদিও পিয়ার্সকে তারা কেউ চিনল না, তবুও সালামের উত্তর করল। উত্তর পেয়ে পিয়ার্স আলতো হেসে নিজের পরিচয় দিল। আমি ডাক্তার পিয়ার্স সৈয়দ মুর্তজা। এইখানে কিছুদিনের জন্য মেডিকেলের ক্যাম্পিংয়ের জন্য এসেছি আঙ্কেল। নম্রকণ্ঠের বাক্য শুনে লোকটিও বলে উঠল, আমি এই গ্রামে থাকি আর আমার নাম নোমান হায়দার, আর এই আমার মেয়ে নিশাত হায়দার। পিয়ার্স কাছ থেকে নিশাতের মুখ পানে নজর দিল। নিশাত নতমস্তকেই সালাম দিল পিয়ার্সকে। সালামের প্রত্যুত্তর করে আরও কিছুক্ষণ সময় কাটালো। তারপরে গোধূলি পেরিয়ে সন্ধ্যার দেখা মিলতেই একে অপরকে বিদায় জানিয়ে যার যার বাসায় ফিরে গেল। সেদিন রাতভর কেটেছে ওই শ্যামাঙ্গিনীকে ভাবতে ভাবতে। শুরুতে ভেবেছে শুধুই ভালো লাগা, তাই ওই চিন্তা মাথা থেকে বের করতে চাইল, কিন্তু সফল হলো না। পরদিন বিকেলে আবার বের হলো গ্রামের রাস্তায়। হয়তো মনের ভিতরে আশা বুনেছিল মেয়েটাকে একবার চোখের দেখা দেখতে পায় কিনা, হয়তো ভাগ্য তার সহায় ছিল। তাই তো ঠিক নিশাতের টিনের তৈরি ছোট গেটটার কাছে আসতেই নিশাতের সাথে দ্বিতীয়বার দেখা হলো। মেয়েটার পরনে সাধারণ একটা থ্রি পিস, মাথায় ওড়না দেওয়া। এতেও যেন মেয়েটার মাঝে মুগ্ধতার কমতি নেই, নাকি তার চোখেই এমন লাগলো? কিন্তু কেন? তার প্রশ্নের জবাব খুঁজতে পাওয়ার আগেই নিশাত সালাম জানিয়ে নম্র স্বরে বলে উঠল, ভাইয়া আপনি এখানে কেন? কাউকে খুঁজছেন নাকি ঘুরতে এসছেন? পিয়ার্স আমতা আমতা করে উঠল। কি বলা যায় এখন? একটু ভেবে বলল, হ্যাঁ, ঘুরতেই বেরিয়েছিলাম। এটা তোমাদের বাড়ি বুঝি? নিশাত মাথা নেড়ে সায় জানালো। নোমান সাহেব হয়তো বাইরে ছিলেন। মেয়েকে কারোর সাথে কথা বলতে শুনে উচ্চ স্বরে জিজ্ঞাসা করল, নিশাদ আম্মু, কার সাথে কথা বলছো? কালকের সেই ডাক্তার ভাইয়াটা আব্বু। মেয়ের জবাব পেয়ে নোমানবাবু মেয়েকে ডেকে পিয়াসের বাড়ির ভিতরে নিয়ে যেতে বলল। পিয়াস শুরুতে ইতিউতি করলেও সুযোগ হাতছাড়া করল না। ভিতরে প্রবেশ করে নোমান সাহেবকে সালাম জানালো। নোমান সাহেব মানুষটাই এমন যে খুব অল্পতেই কাউকে আপন করে নেয়। তাই তো সেদিন পিয়ার্সকে রাতের খাবার খাইয়ে তারপরে ছাড়ল। পিয়ার্স সেদিন নিশাতের প্রতি আরেক দফা মুগ্ধ হয়েছিল, নিশাতের চলনে বলনে আর নম্রতা দেখে। মেয়েটা সব কিছুই যেন তার মনে সূক্ষ্ম আঁচড় কেটে দিয়েছিল। সেদিনই কথায় কথায় জানতে পেরেছিল নিশাত মেডিকেলের এক্সাম দিতে যায়। সেই রাতটাও কেটেছিল নিশাতকে নিয়ে ভাবতে ভাবতে। পরের দিন মেয়েটাকে যখন এক পলক দেখার জন্য মনটা উতলা হয়ে উঠল, তখন উপায় না পেয়ে কয়েকটি বই নিয়ে নিশাতের বাড়িতে গিয়ে হাজির হলো। এরপর রোজই কেটেছে এইভাবে। রোজ বাহানা নিয়ে কাছে যেতে না পারলেও দূর থেকে দেখে এসেছে, আবার সুযোগ পেলে কথাও বলেছে। যতদিন পেরিয়েছে ততই যেন ওই চোখে ডুবেছে পিয়ার্স। গ্রাম থেকে ফিরে আসার পরে নিজের অনুভূতির প্রখরতা আরও বেশি করে উপলব্ধি করল। শুরুতেই কথাটা নিজের মাকে জানালো। শুধু এটাই বলেছিল যে সে একটা মেয়েকে ভালোবেসে ফেলেছে। তার মা শুধু এতেই সম্মতি জানিয়েছিল। তখনই তার মা বিয়ের কথা বলতে গ্রামে আসতে চাইলেও আসতে পারেনি। প্রথমত তারা আমেরিকা গিয়েছিল,
আর দ্বিতীয়ত পিয়ার্স ভেবেছিল নিজেকে আর একটু সময় দিতে, যাতে নিজের অনুভূতি নিজের কাছে পরিষ্কার হয়ে ধরা দেয়, যেখানে কিন্তু কোনো অবশিষ্ট থাকবে না। আর সে তাতে সফল। কিন্তু সে এখন প্রতি মুহূর্তেই উপলব্ধি করতে সক্ষম যে ওই মেয়েটাই তার আত্মার সাথে মিশে আছে। এই ভাইয়া ওঠো, শুনতে পাচ্ছো? সকাল অনেক হয়েছে, ওঠো।